ধারাবাহিকের শুরুতেই আমরা সুধার রুমে ডাক্তারকে দেখতে পাই। সুধার জ্ঞান ফিরে আসার পরে ডাক্তার সম্পূর্ণ রেস্টে থাকতে বলে সুধাকে। ডাক্তার চলে যাওয়ার পর সুধা বিছানায় উঠে বসে এবং সে রেশমির কাছে যাওয়ার জন্য তেজকে বলে, কিন্তু তেজ তাকে নিষেধ করে। এরপর সেখানে তরি আসে এবং সুধাকে বলে, তোমাকে কে মেরেছে? সুধা বলে, কিছু দুষ্ট লোক আমাদের সাথে ফাইট করতে এসেছিল, কিন্তু তোমার মাম্মামের সাথে পারিনি, ওনা পারিয়ে গেছে। তরি বলে, তুমি কালকে বাবাকে কিছু না বলি একা একা বাইরে গেছো, তাই জন্য তোমার এরকম হয়েছে, তুমি আর কখনো একা একা বাইরে যাবে না। এরপর সেখানে ঝিনুক আসে এবং তরিকে বাইরে যেতে বলে। পরবর্তীতে তেজ তরিকে খেলার জন্য বাইরে পাঠিয়ে দেয়। পরবর্তী সিনে ঝিনুক সুধাকে জিজ্ঞেস করতে থাকে তাকে কে এভাবে আঘাত করলো। ঠিক সেই সময় সেখানে আশুতোষ চলে আসে। একজন বলে, আমি বলছি সবটা। এরপর তেজ আশুতোষকে বলে, আপনি কি করে জানলেন আমরা ওখানে আছি? আশুতোষ বলে, আমি জানতাম না, কিন্তু আমি একটা ফোন পেয়েছিলাম, মেয়ে পাচারকারী চক্রের খোঁজ কেউ দিয়েছিল, সেটা খুঁজতে গিয়ে তোমাদের সাথে দেখা হয়ে যায়, আর যারা সুধাকে আঘাত করেছে তারা ওই চক্রের লোক। এ কথা শোনার পর সুধা বলে, আমি বাপ্পাদিত্যের বাড়িতে কিছু গুন্ডা দেখেছি, কিন্তু তাদের মুখ ঢাকা ছিল, চিনতে পারিনি, ওরাই সেই লোকগুলো নয়তো। আশুতোষ বলে, হতেই পারে। তখন তেজ বলে, তাহলে বাপ্পাদিত্য ওই চক্রের সাথে সংযুক্ত। সুধা বলে, তাহলে রেশমির অনেক বিপদ, ওকে যে করে হোক বুঝিয়ে বাড়িতে নিয়ে আসতে হবে। আশুতোষ বাবু, আমাদের এক্ষুনি যেতে হবে। ঠিক সেই সময় সেখানে কাননবালা চলে আসে এবং সুধাকে বলে, কোথাও যাবে না তুমি। পরে সিনে আমরা রেশমিকে দেখতে পাই, সে রান্না করে ব্রেকফাস্ট বানাচ্ছিল। তখন তার বাড়ির কাজের লোক মালা এসে তাকে বলে, তুমি কেন কাজ করছো? আমাকে বললে তো আমি করে দিতাম। রেশমি বলে, কোনো প্রয়োজন নেই, আমি তো সামান্য ব্রেকফাস্টই বানাচ্ছি। এরপর মালা রেশমিকে বলে, তুমি ঠিক আছো তো? কালকে চিৎকার চেঁচামেচি শুনলাম তোমার ঘর থেকে। রেশমি বলে, হ্যাঁ আমি ঠিক আছি, স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ঝামেলা হয় ওই আর কি, কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। এরপর মালা রেশমিকে বলে, সাবধানে থেকো, চোখ কান খোলা রেখো। রেশমি বলে, যতক্ষণ জয় আমার সাথে আছে ততক্ষণ আমার কিচ্ছু হবে না। মালা বলে, আপনজনেরাই অনেক সময় অনেক বড় আঘাত দেয়, যেটা সহ্য করা যায় না। এ কথা শুনে রেশমি মনে মনে ভাবতে থাকে, মালাদি হঠাৎ এসব কেন বলল। পরের সিনে আমরা রণজয় এবং তার বাবাকে দেখতে পাই, যারা সুধা এবং তেজকে মেরে ফেলার যে প্ল্যানিং করেছিল সেটা বিফলে যাওয়ার জন্য আফসোস করতে থাকে। রণজয় বলে, ওই আশুতোষ ওখানে আসার কারণেই সবটা ভেস্তে গেল। বাপ্পাদিত্য বলে, আশুতোষের নজর আমাদের ব্যবসা দিকে পড়েছে, আর দেরি করা যাবে না, যে করে হোক তত তাড়াতাড়ি সম্ভব রেশমিকে বসের হাতে তুলে দিতেই হবে। রঞ্জয় এবং তার বাবা এসব নিয়ে যখন আলোচনা করছিল, ঠিক সেই সময় মালা সেখানে আসে এবং সবটা শুনতে পায়, আর ঠিক সেই মুহূর্তেই তার হাতে লেগে একটা ফুলদানি পড়ে যায়। এতে রঞ্জয় এবং বাপ্পাদিত্য মালাকে দেখে ফেলে। পরে সিনে আমরা বসু মল্লিক বাড়িতে দেখতে পাই, সেখানে কাননবালাকে তেজ এবং সুধা বোঝানোর চেষ্টা করছিল রেশমিকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু কাননবালা সরাসরি বলে দেয়, রেশমি যখন আমাদেরকে ত্যাগ করেছে তখন কেউ ওকে ফিরে আনতে যাব না, ও তো নিজে যেচে তার গলায় বিপদ ডেকে নিয়েছে, তাই যাই হয়ে যাক রেশমিকে কেউ এ বাড়িতে ফিরিয়ে আনবে না, ওর বিষয়ে কেউ কোনো কথা বলবে না। ঠিক সেই সময় সেখানে ইন্দ্রজিৎ চলে আসে এবং সবাইকে বলে, অনেক হয়েছে, আর বাড়াবাড়ি করো না, রেশমির সংসারে আর অশান্তি করো না। এসব কথা শোনার পরে সুধা বলে, ঠিক আছে, আমি রণজয়ের বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবো, ভুলটা তো আমারই, তাই আমি ওনার হাতে পায়ে ধরে ক্ষমা চাইব। ইন্দ্রজিৎ বলে, এ আবার কেমন কথা, তোমাকে যেতে হবে না, সুধা বালি যতই হোক রেশমির বিয়ে হয়ে গেছে, আর সব নিয়ম মেনে দিরাগমনের ব্যবস্থা তো করতে হবে, তাই আমরা ওকে আনতে যাব। সুধার মুখে এসব কথা শুনে ঝিনুক আশুতোষের কানে কানে বলে, দিদি এসব অভিনয় করছে। আশুতোষ বলে, তার মানে সুধা রেশমিকে ফিরিয়ে আনার জন্য এসব বলছে? ঝিনুক বলে, হ্যাঁ। পরে সিনে আমরা রণজয়ের বাড়িতে দেখতে পাই, সেখানে রেশমি কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে চলে আসে এবং মালাকে জিজ্ঞেস করে, এটা পড়লো কি করে? মালা বলে, আমার হাতেই লেগে পড়ে গেছে। এরপর মালা চায়ের কাপটা রেশমির হাতে দিয়ে ফুলদানিটা উপরে উঠিয়ে রেখে চলে যায়। পরবর্তীতে বাপ্পাদিত্যের ইশারায় রণজয় রেশমিকে তার ঘরে নিয়ে যায় এবং তাকে হানিমনের টিকিট দেয়। এটা দেখে তো রেশমি অনেক খুশি হয়ে যায় এবং রণজয়কে আই লাভ ইউ বলে। পরের সিনে রণজয় এবং তার নকল মাকে দেখতে পাই। রণজয়ের নকল মা রণজয়কে বলে, তো আমি শুনলাম তোমরা হানিমনে যাচ্ছ, তাহলে আমার বাকি পেমেন্ট কে দেবে? তোমার বাবাও তো শুনলাম চলে গেছে। তখন রণজয় টাকা বের করে মহিলাটিকে দিয়ে দেয়, এতে মহিলাটা অনেক খুশি হয়ে যায়। রণজয় মহিলাটিকে বলে, আমরা চলে যাওয়ার পরে তুমি দরজা বন্ধ করে চাবি সিকিউরিটিকে দিয়ে এখান থেকে কেটে পড়বে। এরপর সেখানে রেশমি চলে আসে একদম রেডি হয়। পরবর্তীতে রণজয় সেখান থেকে রেশমিকে নিয়ে বেরিয়ে পড়ে। পরের সিনে আমরা দেখতে পাই, রণজয় এবং রেশমি যখন গাড়িতে উঠতে যাবে তখন সুধা, তেজ, ঝিনুক ও সমুদ্র চলে আসে সেখানে। রণজয় মনে মনে বলে, এরা দেখে ফেলার আগে এখান থেকে কেটে পড়তে হবে। এরপর রণজয় গাড়িতে উঠে বসে, তখন অন্য দিক থেকে সুধা গাড়িটা খেয়াল করে এবং গাড়ির দিকে এগোতে থাকে। ঠিক সেই সময় রণজয় ড্রাইভারকে বলে তাড়াতাড়ি এখান থেকে যাওয়ার জন্য। গাড়িটা চলে যাওয়ার পরে সুধা মনে মনে বলতে থাকে, গাড়ির ভেতরে কে সেটা তো দেখতেও পেলাম না। এরপর সকলে মিলে ভেতরের দিকে চলে যায়। অন্যদিকে বাড়ির ভেতরে রণজয়ের নকল মা নিজের ব্যাগপত্রের সাথে বাড়ির দামি দামি জিনিসপত্র চুরি করে ব্যাগে ভরে নেয়, এমনকি রেশমির ঘরে গিয়ে তার গহনা চুরি করে। এরপর সে যখন পালাতে যাবে ঠিক সেই সময় কলিং বেল বেজে ওঠে। পরবর্তীতে মহিলাটি দরজা খুলে দিলেই সুধা এবং বাকিরা এগিয়ে আসে, যা দেখে মহিলাটি ঘাবড়ে যায়। সুধা জিজ্ঞেস করে, রেশমি কোথায়? মহিলাটি বলে, কেউ বাড়িতে নেই, আপনারা এখন আসুন, কারোর সাথে দেখা হবে না। মহিলাটি দরজা বন্ধ করতেই যাবে, তখন সকলে জোর করে ভেতরে আসে এবং রেশমিকে ডাকতে থাকে। সুধা এবং তেজ আবারও জিজ্ঞেস করে, রেশমি কোথায়? তখন মহিলাটি বলে, ওরা হানিমুনে চলে গেছে। শেষ সিনে সুধা খেয়াল করে মহিলাটির গলায় রেশমির হার রয়েছে। এরপর সুধা মনে মনে ভাবতে থাকে, তাহলে কি রেশমি পাচারকারী চক্রের ফাঁদে পড়ল?